এক দক্ষ চিত্রশিল্পীর তুলির ছোঁয়ায় যেমন সৃষ্টি হয় এক নিখুঁত ছবি, তেমনি এক কবির কলমের জাদুতে প্রকাশ পায় কারো মনের গোপন ছবি। আর এই দুই রকমের ছবিকে ঘিরেই আমাদের আজকের আলোচ্য কবিতা মাই লাস্ট ডাচেস। সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান টু মাই চ্যানেল এক্সেল ইন ইংলিশ। আজকের ভিডিওতে আমরা ক্লাস 11 সেকেন্ড সেমিস্টারের মাই লাস্ট ডাচেস কবিতাটি লাইন বাই লাইন আলোচনা করব বাংলাতে। যেই কবিতায় এক আদ্যন্ত দাম্ভিক সংকীর্ণ মনের মানুষের ছবি এঁকেছেন সেই কবি, যিনি নিজের ব্যক্তিগত জীবনে একজন অত্যন্ত উদার প্রেমিক ও অসাধারণ স্বামী ছিলেন। Yes, the poet is none other than Robert Browning, the famous Victorian poet and wonderful husband of another great poet, Elizabeth Barrett. 1812 এ জন্মগ্রহণ করা রবার্ট ব্রাউনিং তার নিজের সময়ের থেকে অনেকটাই এগিয়ে ছিলেন, যে কারণে তখনকার সময়ের থেকে ব্রাউনিং এই আধুনিক সময় অনেক বেশি জনপ্রিয়। তার লেখার যেই দুই বিশেষ বৈশিষ্ট্য তাকে সবার থেকে আলাদা করে, তা হলো প্রথমটা হলো সাইকোলজিক্যাল পোর্ট্রেচার, অর্থাৎ সহজ কথায় বলতে গেলে মানুষের মনের ছবি ফুটিয়ে তোলা। মানুষের মনের জটিল বিষয়গুলো যেমন ক্রোধ, ঈর্ষা, ঘৃণা, দম্ভ ইত্যাদি তিনি অতি সহজ ভাষায় সাবলীলভাবে তার লেখার মাধ্যমে প্রকাশ করতেন। আর এটা সম্ভব হতো তার বিশেষ লিখন শৈলীর জন্য, দ্য স্পেশাল ফর্ম অফ পোয়েট্রি নোন অ্যাজ ড্রামাটিক মোনোলগস। দেখো, মোনো শব্দটার মানে হচ্ছে অ্যালোন, ওয়ান, সিঙ্গল, আর লগ শব্দের মানে হচ্ছে স্পিচ। সো মোনোলগ ইজ আ লং স্পিচ বাই ওয়ান পারসন। ড্রামাটিক মোনোলগ হলো এমন এক ধরনের কবিতা যেখানে একজন মাত্র বক্তা থাকেন, যিনি কিন্তু কবি নিজে নন। এই বক্তা একজন নীরব শ্রোতা বা একের বেশি শ্রোতাদের সামনে তার বক্তব্য তুলে ধরেন। এই বক্তব্যের দ্বারা নিজের চিন্তা ভাবনা ও আবেগ প্রকাশ করেন, তাই তার মনের ছবিও সহজেই ধরা পড়ে ড্রামাটিক মোনোলগে। এখানে শ্রোতা উপস্থিত থাকলেও সে কিন্তু কোনো কথা বলে না, শুধু তার উপস্থিতি বক্তার কথার মাধ্যমে জানতে পারা যায়। অন্যান্য বহু কবি এই ড্রামাটিক মোনোলগস লিখলেও রবার্ট ব্রাউনিং ইংরাজি সাহিত্যে ড্রামাটিক মোনোলগসকে এক অন্য উচ্চতায় নিয়ে গেছিলেন, তাই তাকে বলা হয় মাস্টার অফ ড্রামাটিক মোনোলগস। মাই লাস্ট ডাচেস কবিতায় এই সমস্ত বৈশিষ্ট্যগুলোই আমরা দেখতে পাই। কবিতাটি যখন প্রথম প্রকাশিত হয়েছিল তখন কিন্তু তার নাম ছিল ইটালি ইন দ্য ইয়ার 1842। এটা প্রথম ড্রামাটিক লিরিক্স বলে একটি কবিতা সংকলনের বইতে প্রকাশ পায়। পরে যখন এটা আবার 1849-এ ড্রামাটিক রোম্যান্সেস অ্যান্ড লিরিক্স বলে আরেকটি বইতে প্রকাশিত হয়, তখন ব্রাউনিং তার টাইটেলটি বদলে করেন মাই লাস্ট ডাচেস। তার প্রশ্ন, এই কবিতায় বক্তাকে আর শ্রোতাই বা কে? সাহিত্য সমালোচক ও গবেষকদের মতে এই কবিতার ঘটনা, বক্তা, শ্রোতা সবই এক বাস্তব ঘটনার উপর ভিত্তি করে। সময় আর স্থান 16শ শতাব্দীর ইটালি, যেখানে ফেরারা নামক একটি রাজ্যের শাসক, যার সম্মানসূচক উপাধি ছিল ডিউক, সেই আলফনসো দ্য সেকেন্ড, তিনি বিবাহ করেছিলেন 14 বছরের লুক্রেজিয়া ডি মেডিচিকে, যিনি গ্র্যান্ড ডিউক অফ অ্যানাদার ইটালিয়ান প্রভিন্স টাস্কানির মেয়ে ছিলেন। এই লুক্রেজিয়া বিয়ের 3 বছর পরে রহস্যজনকভাবে মৃত্যু হয়। ডিউকের রানী কাহিনী কিন্তু থেমে থাকে না। তিনি আবার বিবাহ করেন অস্ট্রিয়ার বারবারাকে, যিনি হোলি রোমান এম্পারার ফার্দিনান্ড দ্য ফার্স্টের কন্যা ছিলেন এবং টাইরলের কাউন্ট ফার্দিনান্ড দ্য সেকেন্ডের বোন ছিলেন। কবিতায় খুব সম্ভবত এই বারবারার সাথে বিবাহের সম্বন্ধ নিয়ে কথাবার্তা বলার জন্য কাউন্ট অফ টাইরলের দূত হয়ে এসেছিলেন নিকোলাস মাদ্রুস, যিনি এই কবিতার নীরব শ্রোতা। আমরা তাকে এই কবিতায় এনভয় বা এমিসারি এই বলে উল্লেখ করব। এবার এই বক্তাই যে আলফনসো এবং শ্রোতাই যে নিকোলাস, এই অনুমানগুলো যে খুব ভুল নয় তা প্রমাণ হয়ে যায় যখন আমরা কবিতাটি পড়া শুরু করি। কবিতার নাম
মাই লাস্ট ডাচেস, অর্থাৎ আমার শেষ বা আগের রানী। ডাচেস অর্থাৎ ডিউকের পত্নী। দেখো লাস্ট মানে এখানে অনেক স্ত্রীদের মধ্যে শেষ জনকে বোঝাতে পারে, অথবা ফর্মার, প্রিভিয়াস অর্থাৎ পূর্ববর্তী, আগের, এই অর্থেও ব্যবহার হতে পারে। মাই লাস্ট ডাচেস আপাত দৃষ্টিতে খুব সাধারণ তিনটি শব্দ, কিন্তু এর মধ্যে কতখানি অধিকার বোধ আর নিয়ন্ত্রণ লুকিয়ে আছে তা আমরা কবিতাটির ভিতর ঢুকলে বুঝতে পারবো। কবিতাটির মূল টেক্সটের আগে আমরা একটি শব্দ পাচ্ছি, দ্যাট ইজ ফেরারা। এভাবে মূল টেক্সটের থেকে আলাদা কোনো শব্দ, বাক্যাংশ, উদ্ধৃতি বা কবিতার লাইন যখন কোনো লেখার শুরুতে ব্যবহার হয় তখন তাকে এপিগ্রাফ বলে। এপিগ্রাফের কাজ হলো লেখার বিষয়ে পাঠককে একটি ধারণা দেওয়া। এখানে ফেরারা ওয়ার্ডটা আমাদের বুঝিয়ে দিচ্ছে যে এই কবিতার সেটিং হচ্ছে ইটালি শহরের ফেরারা। ফেরারা হচ্ছে উত্তর ইটালির একটি শহর যা ইতিহাস, শিল্প ও সংস্কৃতিতে সমৃদ্ধ। এস্টে পরিবার দ্বারা শাসিত ফেরারা রাজ্য রেনেসাঁসের সময় বাণিজ্য, রাজনীতি, সংস্কৃতি সব দিক থেকেই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল। ব্রাউনিং এর ডিউকের আখ্যানের প্রেক্ষাপট হিসাবে ফেরারা তাই একটি উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। আমাদের বুঝতে অসুবিধা হয় না যে কবিতায় আমাদের জন্য অপেক্ষা করছেন এস্টে পরিবারের ডিউক আলফোন্সো দ্য সেকেন্ড স্বয়ং। তিনি কি বলছেন এবার দেখা যাক। That's my last duchess painted on the wall. বক্তা, দ্যাট ইজ দ্য ডিউক অফ ফেরারা, এখানে কাউন্টের দূতকে উদ্দেশ্য করে দেওয়ালের একটি ছবির দিকে তার দৃষ্টি আকর্ষণ করে বলছেন যে ওই যে দেওয়ালে আঁকা ছবিটি দেখছেন উনি হচ্ছেন আমার শেষ রানী, মাই লাস্ট ডাচেস। লুকিং অ্যাজ ইফ শি ওয়ার অ্যালাইভ, দেখে যেন জীবন্ত মনে হচ্ছে। অ্যাজ ইফ অর্থাৎ যেন, মনে হচ্ছে সে যেন জীবিত, কারণ এই ছবিটা ভীষণ রকম প্রাণবন্ত। ছবিটিকে তাই ডিউক কি বলছেন? আই কল দ্যাট পিস আ ওয়ান্ডার নাও, আমি এটিকে একটি আশ্চর্য জিনিস, একটা বিস্ময় বলি এখন। ওয়ান্ডার মিন্স আশ্চর্য, বিস্ময়কর কিছু। নাও এই শব্দটা কিন্তু এখানে খুব সিগনিফিকেন্ট। একজন মানুষ যখন চোখের সামনে জীবন্ত ঘুরে ফিরে বেড়ায় তখন তার কোনো ছবি প্রাণবন্ত হলেও বিস্ময় সৃষ্টি হয় না, কিন্তু মানুষটা যখন থাকে না, সে যখন মৃত, তখন তার ছবি দেখে তাকে জীবন্ত বলে মনে হলে সেই ছবিটিকেই একটি জলজ্যান্ত বিস্ময় বলে মনে হয়। এর থেকে আমরা বুঝতে পারি দ্যাট দ্য ডাচেস ইজ নট অ্যালাইভ ইন রিয়েল, সে এখন মৃত, তাই ছবিতে তাকে অ্যালাইভ মনে হতে ডিউকের মনে বিস্ময় জাগছে। অবধারিতভাবে তাহলে জানতে হয় এই বিস্ময়কর ছবি এঁকেছে কে। Frau Pandolf's hands worked busily a day and there she stands. Frau Pandolf হলো একজন ইমাজিনারি আর্টিস্ট, কাল্পনিক এক চরিত্র যার কিন্তু কোনো ঐতিহাসিক ভিত্তি নেই। ইটালিয়ান সন্ন্যাসীদের নামের আগে এই ফ্রা উপাধিটি যোগ করা হয়, অর্থাৎ এই চিত্রশিল্পীটির নাম প্যান্ডলফ। সে আদতে একজন সন্ন্যাসী, যে কারণেই হয়তো ডিউক তাকে দিয়েই তার স্ত্রীর ছবিটি আঁকিয়েছিলেন। এমনি সাধারণ কোনো পুরুষের সামনে তার স্ত্রী দাঁড়িয়ে ছবির জন্য পোজ দেবে তা হয়তো তিনি চাননি। এই ফ্রা প্যান্ডলফ সারা দিন ধরে তার নিপুণ হাত দুটি নিয়ে অত্যন্ত ব্যস্ততার সাথে কাজ করেছিলেন, যার ফল ওই অসাধারণ ছবিটি, যাতে ডাচেস জীবিত ব্যক্তির মতন দাঁড়িয়ে আছে এখন। Will it please you sit and look at her? আপনি দয়া করে ভালোভাবে বসে দেখবেন না তার দিকে? একথা ডিউক বলছেন সেই কাউন্টের দূতকে খুব পোলাইটলি। আপনি দয়া করে বসুন, দিয়ে ভালোভাবে বসে ওনার দিকে তাকিয়ে দেখুন। সেই এনভয় অর্থাৎ কাউন্টের দূতকে এখানে ডিউক বসে ছবিটি দেখতে অনুরোধ করছেন, কারণ তিনি না বসলে এখানে উনি ছবির মানুষের কথা বলবেন কি করে। I said Frau Pandolf by design. বাই ডিজাইন মানে অন পারপাস, বিশেষ উদ্দেশ্য নেই আমি ফ্রা প্যান্ডলফের নামটা করেছি। ফর নেভার রেড স্ট্রেঞ্জার্স লাইক ইউ দ্যাট পিকচার্ড কাউন্টেন্যান্স,
রেড এখানে রিড এর পাস্ট টেন্স, রিড মানে কিন্তু এখানে পড়া নয়, রিড মানে এখানে বোঝা। তিনি বলছেন যে কারণ আপনার মতন সাধারণ আগন্তুক যারা আসেন তারা তো বুঝতে পারেন না ডাচেসের ওই মুখের ভাব, তার ওই মুখের অভিব্যক্তি। পিকচার্ড মানে আঁকা, চিত্রিত। কাউন্টেনেন্স মানে ফেশিয়াল এক্সপ্রেশনস, মুখাবয়ব কি এমন আছে ওই আঁকার মুখের ভাবে যা কেউ বুঝতে পারে না। The depth and passion of its earnest glance, ওই অকপট ব্যগ্র দৃষ্টির গভীরতা আর আবেগ ওই স্ট্রেঞ্জার্সদের বিভ্রান্ত করে, তাদের অবাক করে। তারা বুঝতে পারে না কিভাবে ডাচেসের চোখে মুখে এতখানি আবেগ, এত অনুভূতি প্রকাশ পাচ্ছে। তাই তারা তখন অবাক হয়ে কি করে, বাট টু মাইসেলফ দে টার্নড, তখন তারা শুধুমাত্র আমার দিকেই ফেরে। Since none puts by the curtain I have drawn for you but I, কারণ অন্য কেউ এই পর্দাটি সরানোর দুঃসাহস করে না যা আমি আপনি ছবিটি দেখবেন বলে সরিয়ে দিয়েছি। এই ব্র্যাকেটের মধ্যের কথাগুলো থেকে আমরা জানতে পারি যে ডাচেসের ছবিটি সর্বদাই পর্দা দিয়ে ঢাকা থাকে। সেই পর্দা সরানোর অধিকার শুধুমাত্র ডিউকের। এর থেকেই তার একটা ডমিনেটিং কন্ট্রোলিং নেচারের পরিচয় আমরা পাচ্ছি। মৃত স্ত্রী ছবিও তিনি ঢেকে রাখছেন, সেই পর্দা সরানোর মালিক তিনি। তাহলে জীবিত মানুষটিকে কিভাবে নিয়ন্ত্রণ করতে চাইছেন সেটা বুঝতেই পারা যাচ্ছে। যেহেতু অন্য আর কেউ নয়, পর্দা সরিয়ে তিনিই ছবিটি দেখাচ্ছেন, তাই ছবি দেখে অবাক লাগলে, মনে কোনো প্রশ্ন জাগলে স্ট্রেঞ্জার্সরা তার দিকেই ফিরে তাকাতো। and seemed as they would ask me, এবং মনে হতো যেন তারা আমাকে জিজ্ঞাসা করতে চায়, প্রশ্ন করতে চায়। if they durst, durst হলো একটি আর্কেইক বা ওল্ড ইংলিশ ওয়ার্ড যা ডেয়ারের পাস্ট টেন্স, অর্থাৎ যদি তাদের সেই সাহসটা হতো আমাকে জিজ্ঞাসা করার, আমার মতন মানুষকে জিজ্ঞেস করার মতন সাহস যদি তারা জুটিয়ে জিজ্ঞেস করতে পারতো, তাহলে হয়তো তারা এই প্রশ্নটাই করতো, how such a glance came there, কিভাবে ডাচেসের মুখে এমন একটা চাউনি, এমন একটা আবেগ ভরা দৃষ্টি এলো। so not the first are you to turn and ask thus, তাই ভাববেন না যে আপনি প্রথম জন যার মনে এরকম প্রশ্ন এসেছে। এই ছবি যে দেখে সেই অবাক হয়, তারই মনে এরকম প্রশ্ন জাগে। ডিউক ছবির পর্দা সরিয়েছেন, এবার ছবিতে এরকম দৃষ্টি কেন সেই রহস্যের পর্দাও তিনিই সরাবেন। কি ব্যাখ্যা তিনি দিচ্ছেন এরপর দেখো। Sir, it was not her husband's presence only called that spot of joy into the Duchess's cheek. মশাই, এটা শুধুমাত্র তার স্বামীর উপস্থিতি নয় যা উচ্ছ্বাসে আনন্দে তার গাল রাঙা করে তুলত। স্পট অফ জয়, আনন্দে যখন ফেয়ার কমপ্লেকশন, খুব ফর্সা সুন্দরী মেয়েরা ব্লাশ করে, তাদের গালে যে গোলাপি আভা দেখা যায় তাকেই প্রাইমারিলি এখানে স্পট অফ জয় বললেও এই স্পট আসলে স্পট অন দ্য ক্যারেক্টার, চরিত্রের দাগ হিসাবেও ইঙ্গিত করা হচ্ছে। ডিউকের মতে যে মহিলা স্বামীর উপস্থিতি ছাড়া অন্য কোনো পুরুষের সামনে আনন্দে রাঙা হয়ে ওঠে, সেটা আসলে তার চরিত্রের একটা স্পট, একটা দোষ। Perhaps Fra Pandolf chanced to say, হয়তো কখনো আঁকার সময় ফ্রা প্যান্ডলফ চান্স টু সে বলে ফেলেছিলেন, her mantle laps over my lady's wrist too much. ম্যান্টেল হলো এখানে এক ধরনের লুজ ক্লোক, এরকম শালের মতো এক ধরনের পোশাক। হয়তো ফ্রা প্যান্ডলফ বলেছিলেন যে এই ম্যান্টেলটা ল্যাপস ওভার মানে কাভার করা, ঢেকে দেওয়া, এই ম্যান্টেলটাই সুন্দর হাতের একটু বেশি ঢেকে ফেলছে, হাতটা দেখতে পাওয়া যাচ্ছে না। or paint must never hope to reproduce the faint half flush that dies along her throat, অথবা ছবিতে রং দিয়ে কখনোই ফুটিয়ে তোলা সম্ভব নয় ওই হালকা লালচে আভা যা ডাচেসের গলার কাছে এসে ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। অর্থাৎ ডাচেসের সৌন্দর্য তার গায়ের রঙের
কোনোভাবে হয়তো প্রশংসা করেছিলেন ফ্রা প্যান্ডলফ। দেখো, পারহ্যাপস কথাটির মধ্যে দিয়ে বুঝিয়ে দেওয়া হচ্ছে ডিউক কিন্তু নিজেও নিশ্চিত নন যে ফ্রা প্যান্ডলফ এই কথাগুলি বলেছিলেন, কিন্তু নিজের এই রূপের প্রশংসা যদি তিনি বলে থাকেন সেগুলি শুনে হয়তো ডাচেসের এত ভালো লেগেছিল যে লজ্জায় আনন্দে তিনি লাল হয়ে হেসে আবেগ ভরা দৃষ্টি নিয়ে তাকিয়েছিলেন সেই চিত্রশিল্পীর দিকে। হয়তো সেই জন্যেই ছবিতে এরকম একটা চাউনি ধরা পড়েছে। একটি সুন্দরী কিশোরী মেয়ের ক্ষেত্রে এটা খুব স্বাভাবিক একটা রিয়াকশন, এই ক্ষেত্রেও সেটাই ঘটেছে, কিন্তু ডিউক সেটা ভালো চোখে দেখেননি। Such stuff was courtesy, she thought, and cause enough for calling up that spot of joy. Such stuff বলতে এই ধরনের কথাবার্তা প্রশংসা ছিল নিছকই কার্টেসি, সৌজন্যমূলক, ভদ্রতা। সে এরকমটা মনে করত। and cause enough for calling up that spot of joy, এবং সেটাকেই সে যথেষ্ট কারণ হিসাবে মনে করত এরকম সলজ্জ হেসে আনন্দ পাওয়ার জন্য। এইটুকুতেই তার মুখে আনন্দের একটা আভা ফুটে উঠত। she had a heart, তার হৃদয়টা ছিল, তার মনটা ছিল, how shall I say, কিভাবে বলবো আমি। here the duke is searching for words, কতভাবে আর দোষ বার করবে, শব্দ খুঁজে বেড়াচ্ছে। too soon made glad, খুব তাড়াতাড়ি খুশি হয়ে উঠত। too easily impressed, খুব সহজেই সে সন্তুষ্ট হয়ে যেত, একটুতেই তুষ্ট হয়ে যেত। অতি অল্পেই খুশি হওয়াটা একটা নিষ্পাপ নির্মল হৃদয়ের চিহ্ন, কিন্তু ডাচেসের এই উদার সহজ সরল মনোভাবটা ডিউকের পছন্দ ছিল না। she liked whatever she looked on, সে যা দেখতো তাই তার ভালো লেগে যেত। and her looks went everywhere, আর তার নজর সর্বত্রই ঘোরাফেরা করত। বলাই বাহুল্য এটা খুব ভালো সেন্সে তিনি কথাগুলো বলছেন না, খুব ভালোভাবে তিনি বুঝিয়ে দিচ্ছেন যে এরকম হাসি খুশি স্বভাব তার কাছে শুধুমাত্রই ফ্রিভলিটি বা চপলতা, তিনি এরকম স্বভাব ভীষণই অপছন্দ করতেন। স্যার, ইট ওয়াজ অল ওয়ান, স্যার এই সব কিছুই তার কাছে এক ছিল, এই সব কিছুকেই সে একই দৃষ্টিতে দেখত, একই রকম গুরুত্ব দিত। এবং কি কি জিনিস সেগুলো ডিউক এবার একটা লিস্ট দিতে শুরু করছেন। মাই ফেভার অ্যাট হার ব্রেস্ট, তার বুকে শোভা পাবে এমন কোনো উপহার যা আমি তাকে দিয়েছি, হয়তো কোনো বহুমূল্য পেন্ডেন্ট বা ব্রুচ, সেটা পেয়ে ডাচেস যেরকম খুশি হতো তাকে ততটাই আনন্দ দিত। দ্য ড্রপিং অফ দ্য ডে লাইট ইন দ্য ওয়েস্ট, পশ্চিমের অস্তগামী সূর্যের নিভে আসা দিনের আলো, এই প্রাকৃতিক দৃশ্যটা দেখেও তার মন, তার মুখ আনন্দে ভরে উঠত। দ্য বাউ অফ চেরিস, সাম অফিশিয়াস ফুল ব্রোক ইন দ্য অর্চার্ড ফর হার, বা বাগানের গাছ থেকে ভেঙে আনা একটি চেরির ডাল যা তাকে হয়তো কোনো গায়ে পড়া স্তাবক বা উপযাচক এনে উপহার দিত। বোকার মতন আগ বাড়িয়ে যে কাউকে সাহায্য করে বা তোয়াজ করতে চায় বেশি বেশি করে, তাকে অফিশিয়াস ফুল বলা হয়। দ্য হোয়াইট মিউল শি রোড উইথ রাউন্ড দ্য টেরেস, ওয়েল টেরেস হচ্ছে বিল্ডিং এর লাগোয়া কোনো সমতল এলাকা বা লন, যেখানে ডাচেস একটি সাদা মিউলের উপর চড়ে ঘুরতেন। মিউল, ইউ নো, দ্য অফস্প্রিং অফ হর্স অ্যান্ড ডঙ্কি, বাংলায় যাকে আমরা অশ্বতর বা চলতি ভাষায় যাকে খচ্চর বলি। তো সাদা মিউল কিন্তু খুব রেয়ার এবং প্রেশিয়াস, তাকে নিয়ে প্রাসাদ চত্বরেই ঘুরতেন ডাচেস, বাইরে যাওয়ার বোধহয় হুকুম ছিল না। all and each would draw from her alike the approving speech, এই সব জিনিসগুলোই তার কাছে একই রকম ভাবে প্রশংসিত হতো। অ্যাপ্রুভিং স্পিচ মানে ওয়ার্ডস অফ অ্যাপ্রিসিয়েশন, প্রশংসামূলক কথা। অর ব্লাশ অ্যাট লিস্ট, অথবা তার আনন্দ ও সন্তুষ্টির চিহ্ন হিসাবে তার মুখে একটা লালচে আভা তো ফুটে উঠত। সবসময় হয়তো ডাচেস মুখে বলে জিনিসগুলির প্রশংসা করতেন না বা ধন্যবাদ দিতেন না, কিন্তু তার এক্সপ্রেশন, তার হাবে ভাবে, তার ব্লাশে সেটা প্রকাশ পেত। ডিউক এটা মানতে পারছেন না যে তিনি হচ্ছেন ডিউক অফ ফেরারা, তিনি স্পেশাল, আলাদা। তার গিফটকে তাকে যতটা গুরুত্ব দেওয়া হচ্ছে অন্যদের ক্ষেত্রেও সেই একই গুরুত্ব কেন দেওয়া হবে।
ডাচেসের আনন্দের কারণ, তার হাসির কারণ, তার লজ্জায় রাঙা হয়ে ওঠার কারণ শুধুমাত্র তিনিই হবেন। যেখানে তিনি উপস্থিত নেই সেখানে ডাচেসের ভালো থাকার, ভালো লাগারও কোনো কারণ থাকা উচিত নয়। তাকে ছাড়া অন্য কিছু, সেটা যাই হোক না কেন, সেটা প্রাকৃতিক সৌন্দর্য হোক না কেন বা একটা সামান্য পশু হোক না কেন, সেটা যে ডাচেসের আনন্দের কারণ হচ্ছে, এটা ডিউক মেনে নিতে পারছেন না। She thanked men, good. সে মানুষকে ধন্যবাদ জানাতো, ভালো, জানাক না। But thanked somehow, কিন্তু এমন ভাবে ধন্যবাদ জানাতো, I know not how, আমি ঠিক জানি না কিভাবে। খেয়াল করো মাঝে মাঝেই ডিউক এরকম কথা বলতে গিয়ে শব্দ খুঁজে পাচ্ছেন না। তিনি যে ফোর্সফুলি ডাচেসের ত্রুটি খুঁজে খুঁজে বার করার চেষ্টা করছেন তা এর থেকেই স্পষ্ট হয়। As if she ranked my gift of a 900 years old name with anybody's gift, যেন সে আমার 900 বছরের ঐতিহ্যবাহী নামটার উপহারের সাথে অন্য যে কারো উপহারকে সমান গুরুত্ব দিচ্ছিল। ডিউকের পরিবার তাদের সম্পদ, সংস্কৃতি, বৈভবের জন্য ইটালিতে প্রায় 900 বছর ধরে সুপরিচিত। ডিউকের সাথে বিবাহ সূত্রেই এই মেয়েটি ডাচেস উপাধিটি ব্যবহার করতে পারছে। তাই ডিউক তাকে কি গিফট দিয়েছে? দ্য গিফট অফ অ্যারিস্টোক্রেসি, আভিজাত্য, বংশমর্যাদার গৌরবময় উপহার, যা ডিউকের মতে অন্য সবার সব উপহারের থেকে দামি, স্পেশাল। তাই সবার সাথে ডিউককেও এক আসনে বসানোটা ডাচেসের অন্যায় হয়েছিল। কতখানি অধিকার বোধ ও দম্ভ থাকলে কোনো মানুষের এরকম চিন্তাধারা হয়, অথচ স্ত্রীর যে আচরণগুলোতে তিনি বিরক্ত হচ্ছেন সেটাও তিনি মুখ ফুটে বলবেন না, তাতেও তার দম্ভ। Who would stoop to blame this sort of trifling? এই ধরনের তুচ্ছ নগণ্য বিষয়ের সমালোচনা করার জন্য কেই বা ঝুঁকবে? ট্রাইফলিং মিন্স ভেরি ট্রিফল, খুব তুচ্ছ ব্যাপার। অর্থাৎ স্ত্রীর কোনো আচরণ খারাপ লাগলে তাকে মুখ ফুটে সেটা বলাটা ডিউকের কাছে অপমানজনক। তার মনে হচ্ছে সেটা কাজ, সেরকম একটা কাজ করলে তিনি নিচু হয়ে যাবেন। Even had you skill in speech, যদি ধরুন আপনার কথাবার্তা সাবলীল হয়, কথাবার্তা বলায় যদি আপনার বিশেষ স্কিল, দক্ষতা থাকে, which I have not, যেটা আমার নেই, to make your will quite clear to such an one, যে নিজের ইচ্ছাটা অন্যের কাছে স্পষ্টভাবে প্রকাশ করতে পারলেন, and say, এবং বলতে পারলেন, just this or that in you disgusts me, যে তোমার এই এই আচরণগুলি আমার খুব বিরক্তি লাগে, here you miss or there exceed the mark, এই ক্ষেত্রে তোমার খামতি থাকছে আর ওই ক্ষেত্রে তুমি সীমা অতিক্রম করছো, আমার বেলায় কম প্রশংসা করছো, অন্যদের বেলায় দরকারের থেকে বেশি প্রশংসা করছো। And if she let herself be lessoned so, আর যদি সে এই কথাগুলি থেকে লেসন নেয়, অর্থাৎ শিক্ষা নেয় এবং নিজেকে তারপরে সংশোধনও করে নেয়, nor plainly set her wits to yours, forsooth and made excuse, কোনো রকম যুক্তি তর্ক না করে এবং কোনো রকম এক্সকিউজ, অজুহাত খাড়া না করে যদি সে চুপচাপ সেই সমালোচনাটা মেনে নিয়ে নিজেকে সংশোধনও করে নেয়, even then would be some stooping, সেটাও আমার কাছে এক ধরনের ঝুঁকে যাওয়াই হবে। কারণ আমি কি চাই, আমি ডিউক, আমি কি চাই, আমার কি পছন্দ অপছন্দ, এটা আমি মুখ ফুটে বলবো, তারপর সে বুঝবে, বুঝে ভুল সংশোধন করবে, এটা তো তার নিজের থেকেই বোঝা উচিত। and I choose never to stoop, এবং আমি কখনোই নিজের আত্মসম্মান খাটো করে ঝুঁকবো না। Oh sir, she smiled, no doubt, যে ও মশাই, এটাতে কোনো সন্দেহ নেই যে সে হাসতো, সে আমাকে উপেক্ষা করতো না। whenever I passed her, যখনই আমি তার পাশ দিয়ে যেতাম সে আমাকে দেখে হাসতো। but who passed without much the same smile, কিন্তু সবার দিকে তাকিয়েই তো ওই একই হাসি হাসতো, কে আর ওই এক হাসি দেখতো না? this grew, এবং এই যাকে তাকে দেখে হাসা, কথা বলা, আনন্দ পাওয়া, এগুলি বাড়তেই লাগলো।
I gave commands, then all smiles stopped together. তারপরে আমি আদেশ দিলাম আর তারপর সব হাসি চিরতরে বন্ধ হয়ে গেল। এখানে বুঝতে অসুবিধা হয় না কি ধরনের কমান্ড, কি ধরনের আদেশ ছিল। ডাচেসকে মেরে ফেলার আদেশ দেওয়া হয়েছিল। There she stands as if alive. আবার ডিউক এখানে ছবিটি দেখিয়ে বলছেন যে ওই যে এখন তিনি ওখানে দাঁড়িয়ে আছেন যেন একদম অ্যালাইভ, জীবন্ত। Will it please you rise? খুব পোলাইটলি ডিউক এরপর কাউন্টের এনভয়কে বলছেন আপনি এবার দয়া করে উঠবেন। We will meet the company below then. আমরা তাহলে নিচে যে বাকি অতিথিবৃন্দ অপেক্ষা করছেন তাদের সাথে গিয়ে সাক্ষাৎ করতে পারি। I repeat, the Count, your master's known munificence is ample warrant that no just pretense of mine for dowry will be disallowed. Munificence মানে generosity, উদারতা, দানশীলতা। এখানে ডিউক বলছেন যে আমি আগেই বলেছি, আমি আবার রিপিট করছি, আবারও বলছি যে আপনার প্রভু সেই কাউন্টের দানশীলতা, বদান্যতার যে খ্যাতি আছে তাই হলো যথেষ্টই, অ্যাম্পল ওয়ারেন্ট, যথেষ্ট প্রমাণ, আমার কাছে সেটাই যথেষ্ট আশ্বাস দেয় যে যৌতুকের জন্য আমার কোনো রকম জাস্ট প্রিটেন্স বা ন্যায্য দাবি তিনি ডিসঅ্যালাউ করবেন না, নিষেধ করবেন না। তার মতন উদার ব্যক্তিকে কি আর মুখ ফুটে চাইতে হবে? ও আমি জানি তিনি আমাকে এমনিই যৌতুকে ভরিয়ে দেবেন। ডাউরি মানে যৌতুক বা পণ, নিশ্চয়ই জানো। ওকে, এখানে আরেকটা কথা বলি, বাস্তবে ডিউক অ্যালফন্সোর কাউন্ট অফ টাইরলের বোন বারবারার সাথে বিবাহ হয়েছিল। এখানে কিন্তু কবিতায় কাউন্টের মেয়ের সাথে বিবাহের কথা হচ্ছে। সো উত্তর লেখার সময় আমরা কাউন্টের মেয়ের কথাই বলবো, কবিতায় যেমনটা বলা হচ্ছে। খুব নম্রভাবে দাবির কথা শুনিয়ে ডিউক এরপর আরো যোগ করছেন, though his fair daughter's self, as I avowed at starting, is my object. যদিও এই বিবাহের ক্ষেত্রে তার সুন্দরী কন্যাটি হচ্ছে আমার আসল অবজেক্ট বা লক্ষ্য। as I avowed at starting, যেমনটা আমি প্রথমেই কবুল করেছি, স্বীকার করেছি। অবজেক্ট বলতে ডিউক এখানে তার বিবাহের মূল উদ্দেশ্য বোঝালেও অবজেক্ট শব্দটা নির্দেশ করছে হিজ টেন্ডেন্সি টু অবজেক্টিফাই উইমেন, নারীদের পণ্য হিসাবে, নিজের অধিকৃত বস্তু হিসাবে দেখার প্রবণতার কথাই এখানে বলা হচ্ছে। Nay, we will go together down, sir. এই কাউন্টের দূত বোধহয় ডিউক ভদ্রলোকের কাছ থেকে এবার পালাতে চাইছিলেন, হয়তো তিনি এগিয়ে গিয়েছিলেন, তাই ডিউক বলে উঠছেন, আরে না না, আমরা একসাথেই নিচে যাব, দাঁড়ান দাঁড়ান। নোটিস নেপচুন দো টেমিং আ সি হর্স। নেপচুনের এই মূর্তিটি দেখুন কেমন সামুদ্রিক ঘোড়া বা সিন্ধু ঘটকটিকে বশ মানাচ্ছে, টেম করছে। টেম মানে বশ মানানো। থট আর রেয়ারিটি, এটিকে একটি বিরল শিল্পকর্ম হিসেবে মনে করা হয়। রেয়ারিটি মানে বিরল। Which claws of Innsbruck cast in bronze for me? যা ইন্সব্রুক শহরের ক্লজ নামক শিল্পী বিশেষ করে আমারই জন্য ব্রোঞ্জের উপর এটিকে তৈরি করেছেন। অস্ট্রিয়ার ইন্সব্রুক শহরটি শিল্পকর্মের, ব্রোঞ্জের শিল্পকর্মের জন্য বিখ্যাত ছিল। ডিউক অ্যাজ ইউজুয়াল আবার একজন বিখ্যাত স্কাল্পটার বা ভাস্কর যার নাম ক্লজ, তার কথা উল্লেখ করে বোঝাতে চাইছেন যে তিনি কতটা শিল্পবোধ সম্পন্ন, কত বড় বড় শিল্পী ভাস্কর তার জন্য কাজ করেছে। নিজের সম্পদ আর বৈভবের বড়াই তিনি করেই চলেছেন। ক্লজ অফ ইন্সব্রুক ও একজন কাল্পনিক শিল্পী, বাস্তবে কিন্তু যার কোনো অস্তিত্ব ছিল না। Now about this Neptune taming a sea horse. নেপচুন হলো রোমানদের সমুদ্র, ভূমিকম্প এবং ঘোড়ার দেবতা। তাকে প্রায়শই এরকম ত্রিশূল সহ একটি শক্তিশালী পেশিবহুল ব্যক্তি হিসাবে চিত্রিত করা হয়, যিনি সমুদ্র শাসন করেন এবং প্রকৃতির শক্তির ওপর নিয়ন্ত্রণের প্রতীক। এই ব্রোঞ্জের স্ট্যাচুটাও কিন্তু একটা স্ট্রং সিম্বল। এই কবিতায় এটাও একটা খুব সিগনিফিকেন্ট একটা প্রতীক
যা ডিউকের অতিরিক্ত অধিকার বোধ আর নিয়ন্ত্রণকে বোঝাচ্ছে। ডিউক নিজেকে ঈশ্বরের মতন মনে করেন এবং বিশ্বাস করেন যে তার স্ত্রীর অস্তিত্ব আনন্দ শুধুমাত্র তাকে ঘিরেই হওয়া উচিত। আর এই যে সি হর্সের কথা বলা হচ্ছে, এই সি হর্স হচ্ছে সৌন্দর্য, স্বাধীন চিন্তার প্রতীক, যেই বৈশিষ্ট্যগুলো সেই লাস্ট ডাচেস তার সেই প্রয়াত স্ত্রীর মধ্যে ছিল। সেই সুন্দরী স্বাধীন চিন্তাধারার মেয়েটিকে, সেই লাস্ট ডাচেসকে তিনি বশ করতে, নিয়ন্ত্রণ করতে চেয়েছিলেন, যেমনভাবে নেপচুন এই সি হর্সটিকে নিয়ন্ত্রণ করছে, বশ করছে। এই স্ট্যাচুটি দেখিয়ে ডিউক একটা কাউন্টের দূতকে কিন্তু সাটল ওয়ার্নিংও দিচ্ছেন যে তার মনোমতো না চললে কিভাবে তিনি তার ভবিষ্যৎ স্ত্রীকেও এভাবেই বশ বা নিয়ন্ত্রণ করবেন। এই কবিতায় আভিজাত্য, পরিশীলিত ভাষা আর রুচিবোধের আড়ালে ডিউকের নির্মম অহংকারী আমি সর্বস্ব চেহারাটা আমাদের কাছে স্পষ্টভাবে ধরা দেয়, আর মনটা ঘৃণা রাগে ভরে যায়। একই সাথে বহু শতাব্দী আগে অকালে হাসি মুছে যাওয়া সেই ডাচেসের জন্য আমাদের মন ভারী হয়ে ওঠে। আর তখন সেই চির আশাবাদী ব্রাউনিং এর লেখারই আশ্রয় আমাদের নিতে হয়। God is in heaven, all is right with the world. ভালোর ওপর আস্থা থাক, ভালোই হবে। এর সাথেই শেষ হচ্ছে আমাদের আজকের এক্সপ্লেনেশন। আশা করি মাই লাস্ট ডাচেস কবিতাটি সবাই ভালোভাবে বুঝতে পেরেছো। Thank you for watching the video. Stay happy, keep smiling.